জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আনসুমান নিকোল। আমাদের আজকের রাজনীতিতে খুব বিশেষ একজন অতিথি আমাদের স্টুডিওতে এসেছেন। অনেক কৃতজ্ঞতা তার প্রতি। পরিচয়টা দেই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক সলিমুল্লাহ খান, চিন্তাবিদ, লেখক ও শিক্ষক হিসেবে সবাই আমরা তাকে জানি। অধ্যাপক সলিমুল্লাহ খান, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যা করার কথা ছিল তা কি আমরা করেছি কিনা? যদি করে না থাকি কোন জায়গায় ভুলটা করলাম, আর যদি করে থাকি ভালো কি করেছি আমরা? আমাদের কি করার ছিল? প্রথম কথা হচ্ছে অভ্যুত্থানটা সফল করা ছিল আমাদের প্রথম দায়িত্ব। এটার নেতৃত্ব দিয়েছেন ছাত্ররা, নানা প্রকারের ছাত্র, সরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, এমনকি স্কুল কলেজের ছাত্ররাও নেমেছেন। তাদের প্রতি জনগণের সমর্থন ছিল, তাই তারা তাদের যা করণীয় সেটা করেছেন। তারা আগের সরকারকে বিদায় দিয়েছেন। বলা যেতে পারে আগের সরকার নিজের দোষেই নিজেরা সেই ফাঁদে পড়েছে। এখন সমস্যা হলো এরপরে আমরা কি করব? এরকম কোনো সর্বজন সম্মত কর্মসূচি ছিল না। শুধু একটা কর্মসূচি ছিল, আগের সরকার যা যা করেছে তার সবগুলো রদ করতে হবে, পরিবর্তন করতে হবে। তো সেই দিক থেকে আগের সরকারকে বিদায় দেওয়া ছিল প্রথম কাজ, এবং তাতে আমরা সকলে যতটুকু সম্ভব ঐক্যবদ্ধ হয়েছি। অতি ক্ষুদ্র একটি অংশ যারা সুবিধাবাদী ছিল এবং যারা জনগণের উপর অত্যাচার, নির্যাতন, গুম, খুনের সাথে জড়িত ছিল, বিশেষ করে অর্থনৈতিকভাবে যে সমস্ত মহল লাভবান হচ্ছিলেন তারা ছাড়া অন্য সকলে ঐক্যবদ্ধ হয়েছে। এটা হলো প্রথম কর্তব্য। এখন দ্বিতীয় কর্তব্য ছিল, যেটা এই সরকার করতে পারেনি, মানে আমার মতে পর্যাপ্তভাবে করতে পারেনি, সেটা হচ্ছে কি এই অপরাধের সাথে যারা জড়িত ছিল তাদেরকে দ্রুত গ্রেপ্তার করা এবং তাদের বিচারের ব্যবস্থা করা। কিন্তু তারা কি কৌশলে, আঙ্গুর যেভাবে মদ হয়ে যায় তারা সেভাবে বিদেশে পাচার হয়ে গেল। সেই কাহিনী একদিন হয়তো আবিষ্কৃত হবে। এটা হচ্ছে এই সরকারের, আমরা ব্যর্থতা বলবো না, কারণ 5ই আগস্ট থেকে আপনি জানেন 8ই আগস্ট পর্যন্ত দেশে প্রকৃত প্রস্তাবে কোনো সরকারই ছিল না। এরপরে এই পর্যন্ত আমি বিনয়ের সাথেই বলবো, দেশে সরকারের মধ্যে একটু সমঝোতার অভাব আছে, ইংরেজিতে যেটা বলে কোঅর্ডিনেশনের অভাব আছে। আমি এক জায়গায় বলেছিলাম দেশে সরকার কয়টা চলছে, প্রশ্নের আকারে বলছিলাম। তার মানে সিদ্ধান্ত নানা জায়গা থেকে নেওয়া হচ্ছে। এখনও দেখা যায় উপদেষ্টারা এক একজন এক এক কথা বলেন মাঝে মাঝে। আবার দেশের সেনাবাহিনী আন্দোলনের সময় শেষ পর্যায়ে হলেও আন্দোলনকে সমর্থন করেছে, ফলে তাদেরও একটা কর্তৃত্ব আছে। সেইখানের মধ্যে সংস্কার হচ্ছে। সব মিলিয়ে আমি বলছি দেশে নানা জায়গা থেকে নানা সময় সিদ্ধান্ত হয়েছে। ফলে গত 4 মাসে দেশে একটা সরকার অর্ধেক আছে অর্ধেক নাই, এই অবস্থা। আমি বললাম 5ই আগস্ট থেকে 8ই আগস্ট যেমন কোনো সরকারই প্রকৃত প্রস্তাবে ছিল না, কারণ 8 তারিখ সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ গ্রহণের আগে পর্যন্ত দেশে প্রকৃত প্রস্তাবের দেশ তো শূন্যতার মধ্যেই ছিল। যদিও আমরা বলি প্রকৃতি শূন্যতা সহ্য করে না, কিন্তু মাঝে মাঝে শূন্যতা দেখা দেয়। তো সেটা পূরণের জন্য যে কাজ প্রথম করা দরকার ছিল সেটা হচ্ছে অভিযুক্ত অপরাধীদের বিচার করা, তাদেরকে আটক করা অন্তত। সেটা সম্ভব হয় নাই যথেষ্টভাবে। কেউ কেউ আটক হচ্ছেন, এবং দেখা যাচ্ছে এখন আরেকটা খারাপ প্রকৃতি শুরু হয়েছে, যে যারা দোষী তাদের তো ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেক সময় অনেক লোকের নামে, হাজার লোকের নামে একসাথে মামলা দেওয়া হচ্ছে, যেটা মামলাটাকে খানিকটা হাস্যাস্পদ করে তোলা হয়। এইটা একটা ভালো কাজ হচ্ছে না। আমার মনে হয় কোনো কোনো জায়গায় শোনা যাচ্ছে সরকারের মধ্যে যারা আছেন, আবার সরকারের মধ্যে যারা নেই, অথচ সরকারকে সমর্থন করতে যারা রাজনৈতিক কারণে বাধ্য হয়েছেন, তাদের মধ্যে আমি সমন্বয়ের অভাব দেখা দিচ্ছে, যেটাকে আমি সমঝোতার অভাব হিসেবে বলতে চাচ্ছি। সমন্বয় এবং সমঝোতা, এটা ছাড়া সরকার পক্ষে চলা সম্ভব নয়। কারণ এই সরকার যারা চালাচ্ছেন তারা আগে থেকে কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে চালাচ্ছেন না। সুতরাং তাদের যারা সমর্থক তারা অসংগঠিত, কিন্তু তাদের যারা বিরোধী পক্ষ ছিল তারা কিন্তু সংগঠিত ছিলেন, এবং তারা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ লোকজন ছিলেন। ফলে তাদের পক্ষে প্রচার করা সম্ভব হচ্ছে। আরেকটা জিনিস বলি, এখন পররাষ্ট্রনীতির দিক থেকে আমাদের এই
সরকার ক্ষমতায় আসার পর আমরা শুধুমাত্র পুরনো এখানে যে সরকার ছিল তাদের বিরোধিতার মুখোমুখি হচ্ছি না, বরঞ্চ তাদেরকে যারা সমর্থন করতেন আন্তর্জাতিকভাবে, তাদের যারা প্রবাসী সমর্থক এবং তাদের যারা বিদেশি সমর্থক, তাদের দ্বারাও বর্তমান সরকার এবং বাংলাদেশ লাঞ্ছিত হচ্ছে, অপপ্রচারের মুখোমুখি হচ্ছে। এটা একটা নতুন আমি মনে করি ঘটনা। এইটা সার্থকভাবে এই সরকার রোধ করার জন্য কোনো উদ্যোগ নিয়েছেন বলে আমার মনে হয় না। এখন তৃতীয় কথা দিয়ে শেষ করি। সরকার অনেকগুলো প্রশাসনিক সংস্কার সহ, সাংবিধানিক সংস্কার সহ নানা সংস্কার কমিশন করেছেন, এমনকি গণমাধ্যম সংস্কার কমিশনও করেছেন। এটা বেশ চিত্তাকর্ষক বিষয়। গণমাধ্যমের সংস্কার মানে গণমাধ্যমের ত্রুটিটা যদি নির্দেশ না করে সংস্কার করবে কি? তো এই সংস্কারগুলোর ফলাফল পাওয়ার আশায় আমরা আছি। বলা হচ্ছে যে জানুয়ারি মাসের প্রথম দিকে হয়তো আমরা এর রিপোর্ট পাবো। তো তখন দেখা যাবে কি হতে পারে। তার মধ্যে আমার দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে, সবার দিক থেকে না হতে পারে, সেটা হলো সংবিধানের সংস্কার। কারণ দেশের প্রধান সমস্যাটা তৈরি হয়েছে কোথায়? সেটা 1972 সন থেকে তৈরি হয়েছে, যেটার বিস্ফোরণ 2024 হলো। 1972 সনে যে সংবিধান আমাদের গৃহীত হয়েছিল সেটা হয়েছিল মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে গঠিত সরকার এটা প্রণয়ন করেছিলেন। কিন্তু মুক্তিযুদ্ধের যে কামনা, বাসনা, আশা এবং আকাঙ্ক্ষা সেটা 1972-এর সংবিধান নানাভাবে প্রতিফলিত করেনি। যদিও বা মুখে বলা হয়েছে সংবিধানের 7 ধারায় যেমন ছিল সার্বভৌমত্ব জনগণের, সকল ক্ষমতার উৎস জনগণ, তার মধ্যে ফাঁকি আছে। সকল ক্ষমতা জনগণের এইটা এক কথা, সকল ক্ষমতার উৎস জনগণের এটা আরেক কথা, দুটো এক কথা নয়। এবং যেটা ব্রিটিশ সংবিধান থেকে, অর্থাৎ ব্রিটিশ অলিখিত সংবিধান থেকে আমরা যেটা আহরণ করেছিলাম সেটা হচ্ছে সংসদের সার্বভৌমত্ব, ইংরেজিতে বলে পার্লামেন্টারি সভরেনিটি। তখন সেইটাকে বিপরীতভাবে সারা পৃথিবীতেই আরেকটি মতাদর্শ গড়ে উঠেছিল ব্রিটিশ বিপরীতে। এটার আদর্শ ছিল ফরাসিরা, রুসুর আমল থেকেই, আমি অষ্টাদশ শতাব্দীর কথা বলছি। সেটা হচ্ছে জনগণের সার্বভৌমত্ব। এই দুই ধারণা পরস্পর বিপরীত। এইটাকে মিলমেশ না করে, এইটার মধ্যে সমাধান না করে, অর্থাৎ জনগণের সার্বভৌমত্বটাকে আইনে প্রতিষ্ঠিত না করে তারা একটা অদ্ভুত শব্দ তৈরি করেছিলেন, এটাকে আইনের সার্বভৌমত্ব। সভরেনিটি অফ পার্লামেন্ট, সভরেনিটি অফ পিপল অ্যান্ড সভরেনিটি অফ ল। এই যে গোজা মিলন দেওয়া, এই গোজা মিলনকারীরা কিন্তু সমাজে এখনো আছেন। এই জন্য সংবিধান সংস্কার কমিশন সম্পর্কে আমি খুব আশঙ্কার সাথে অপেক্ষা করছি তারা কি রিপোর্ট প্রকাশ করে। জি স্যার, আপনি একটা কথা বললেন যে সংবিধান সংস্কারটা সবার আগে প্রয়োজন ছিল, কিন্তু অনেকেই বলবার চেষ্টা করেন যে সংবিধান সংস্কার, সংশোধনী যেটাই হোক সেটা করবে একটা নির্বাচিত সরকার, অনির্বাচিত কেউ। এখনকার সরকারটা তো অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আসলে এখতিয়ার আছে কিনা সংবিধানে হাত দেবার, সেটা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। আমি যেটা বলেছি সেটা দেখেন, এই অল্পের মধ্যেই মানুষের দুইজনের মধ্যে কথাবার্তার মধ্যে যেটা প্রথম হয় সেটা হচ্ছে ভুল বোঝাবুঝি। আমি ওটা সর্বপ্রথম বলি নাই, আমি বলছি কি আমার দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার দিক থেকে কেন গুরুত্বপূর্ণ বলছি, যে সংবিধান হচ্ছে আমাদের রাষ্ট্রের যাকে বলা হয় চলবার প্রধান কাঠামো। সংবিধান জিনিসটা না থাকলেও সমাজ চলে কিভাবে? একটা প্রথা থেকে চলে, আগে থেকে চলে আসছে। যেমন গত কয়েক মাস আমাদের যে সংবিধান আছে কিনা আমরা জানি না, সংবিধান অনুষ্ঠানে শপথ নেওয়া হয়েছে, কিন্তু সংবিধানের অনেকগুলো ধারা আমরা মনে করেছি বাতিল হয়ে গেছে। কিন্তু বাতিল না হলেও, সরকার ঘোষণা না করলেও সেগুলো অকার্যকর। এই জন্য এই যে অবস্থায় সবার আগে সংবিধান করা সম্ভব নয়, কিন্তু যেটা হচ্ছে সেটা হলো সংবিধানের ভবিষ্যৎ কাঠামোটা কি হবে সেটা একটা খসড়া প্রস্তাব দেওয়া হবে, ইংরেজিতে বলে ড্রাফট কনস্টিটিউশন। আমাদের সংবিধান সংস্কার কমিশন ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যেটা হয়েছে সেটার মূল কাজ হচ্ছে একটা খসড়া উপস্থাপন করা। সেই খসড়াটা কখন আইনে পরিণত হবে সেটা নির্ভর করবে যখন সংবিধান গ্রহণ করার মতো উপযুক্ত পরিষদ নির্বাচিত হবে। এখন যে প্রস্তাব দিচ্ছে এটা সংবিধানে রূপান্তরিত হতেও পারে, না হতে পারে, কিন্তু আমরা রূপান্তরটা দেখতে চাই। গত সংবিধানের দোষটা ছিল কি? আমি বলছি এটা গুরুত্বপূর্ণ। প্রথমে এটা করা সম্ভব নয়, আমি আবার সংশোধন করে বলছি, প্রথমে নয়, এটা শেষ পর্যন্ত এটাই করতে হবে। যে এখন প্রস্তাব শোনা যাচ্ছে পত্রিকায় প্রকাশিত তথ্য অনুসারে যে একটা এক কক্ষ বিশিষ্ট সংসদের জায়গায় তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ পরিকল্পনা করেছেন। হতে পারে আরও একটা তো আলোচনা আছে যে বর্তমানে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত প্রধানমন্ত্রীর হাতে, এটাকে যদি ভাগ করে দেওয়া হয় রাষ্ট্রপতির হাতে, তাহলে রাষ্ট্রপতি যদি নির্বাচিত হয় জনগণের ভোটে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, তাহলে একটা দ্বৈরথ দেখা দেবে, তাতে অচলাবস্থা দেখা দিতে পারে। তাহলে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে কাকে প্রধান করবেন রাষ্ট্রের। তবে হ্যাঁ, তার ক্ষমতাকে কিভাবে সীমিত করা যায় জনগণ কর্তৃক, জনগণের সার্বভৌমত্বের নীতি অনুসারে একটাই নীতি, সেটা হচ্ছে নির্বাচন। এখন নির্বাচন কিভাবে, আমাদের এখানে মূল সমস্যার গোড়ায় তো আমাদের যেতে হবে। গত 3টি নির্বাচন সহ আগের কোনো নির্বাচনেই
ত্রুটিহীন হয়নি। গত 3 বছর ছিল পুকুর চুরি, আগেরগুলো ছিল ঘোড়া দিয়ে পানি চুরি, যেটাকে রিগিং বলে। রিগিং এবং অন্যান্য পাপের কারণে আমাদের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এইটা যদি আমরা ঠিক করতে পারি, এবং এটা ঠিক করা সম্ভব, দুই জায়গাতে হাত দিতে হবে। প্রত্যেক ভোটার জন্য নিজের ভোট দিতে পারে। আমি বহু জায়গায় বলেছি, আপনার প্রত্যেক মানুষ যেমন নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারে, টাকা জমা দিতে পারে। দু একটা ছোটোখাটো জালিয়াতের ঘটনা সবসময় ঘটে, সেটা বাদ দিলে শতকরা 3 ভাগ যদি জালিয়াতি হয়, 97 ভাগ তো লোক তো টাকা তুলতে পারে। এইটা যদি আমরা ভোটের ক্ষেত্রে পরিবর্তন করি, তাহলে অন্য কোনো সংস্কার লাগে না। এখন প্রশ্ন হবে কিভাবে নির্বাচন হবে। এখন যেটা হয়, সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্বাচিত, যে শতকরা 51 ভাগ ভোট পাবে বা 50.01 পাবে, তিনি নির্বাচিত, বাকিরা কি হবে না। যারা নির্বাচিত হয়নি তাদেরও উপযুক্ত আসনের ব্যবস্থা করা, এটা একটা সংস্কারের অংশ হতে পারে। অর্থাৎ তাদের কণ্ঠস্বরে কী করে শোনা যাবে, এটা হতে পারে। এখন যে কথাটা শোনা যাচ্ছে, সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে উচ্চকক্ষ বসবে, এবং সেটি কীভাবে গঠিত হবে এখনও পরিষ্কার নয় আমাদের কাছে ধারণা। কিন্তু সমস্যা হচ্ছে, সেখানে যদি শুধুমাত্র 3 বাহিনীর প্রধান, কথায় কথায় উচ্চ আদালতের প্রধান বিচারপতি অথবা দেশের নাম করা বুদ্ধিজীবী তাদের বসানোর ব্যবস্থা হয়, এটা হবে গণতন্ত্রের সাথে বিশ্বাসঘাতকতা। আচ্ছা, গণতন্ত্রকে রক্ষার জন্যে গণতন্ত্রের মাথা কেটে ফেলতে হবে, বলে হচ্ছে আপনাকে রক্ষা করার জন্য আপনাকে মেরে ফেললাম, ব্যাপারটা এরকম হবে। আমি হচ্ছে গণতন্ত্রের প্রতি আস্থা অনেকের নেই, তারা শুধু গণতন্ত্রের ভান করে। গণতন্ত্রের প্রতি আস্থা নাই কাদের? যারা বলে কি সার্বভৌমত্ব পার্লামেন্টের। এটা ডক্টর কামাল হোসেন সহ বহু লোককে বলতে আমি শুনেছি, যারা সংবিধানের প্রণেতা বলে আমাদের নমস্য হয়েছিলেন। কিন্তু তারা, আমি মনে করি, ডাল মে কুচ কালা হয়, এটা হচ্ছে সবচেয়ে খারাপ। পার্লামেন্টের সবরেন্টি হতে পারে না, সবরেন্টি জনগণের। অর্থাৎ যে কোনো সময় জনগণের ক্ষমতা থাকবে টু কল ব্যাক। পার্লামেন্টকেও বন্ধ করা আছে। এবং 24 সনে এই জুলাই আগস্ট মাসে যেটা ঘটেছে, এটা হচ্ছে জনগণের ভোটাধিকার যখন কেড়ে নেওয়া হয়, জনগণ সরাসরি নিজের মত প্রকাশ করে। এবার তাই হয়েছে। জি, একটা বিষয়, নির্বাচন আগে না সংস্কার আগে, এই কথাটা নিয়ে অনেক পাল্টাপাল্টি আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। বিষয়টা এইরকম একটা মানে নেভার এন্ডিং ডিবেটের মধ্যে চলে গেছে, যে ডিম আগে না মুরগি আগে, এরকম একটা বিষয় হয়ে গেছে। নির্বাচন আর সংস্কারের যে দ্বন্দ্ব, এটা কি অনিবার্য ছিল? না, এটা অনিবার্য ছিল না, এটা নিবার্য ছিল। কিন্তু সেটা আগের সরকার যে 3 দফা ক্ষমতায় এসেছেন, ওখানেই এই ত্রুটির বীজটা বপন করা হয়েছে। আমি একটু উদাহরণ দিয়ে বলি। অনেকে ধারণা কি দেশে প্রেসিডেন্সিয়াল পদ্ধতি ভালো না প্রধানমন্ত্রী পদ্ধতি ভালো। আপনি 1972 সনে ফিরে যান, 71-এ ফিরে যান। 71-এ যে প্রবাসী বাংলাদেশ সরকার গঠিত হলো, যেটার নাম ছিল অস্থায়ী বাংলাদেশ সরকার, প্রবাসী কথার কোথাও ছিল না। অস্থায়ী বাংলাদেশ সরকারের যিনি প্রেসিডেন্ট, তিনি পাকিস্তানের হাতে বন্দী হয়েছেন, অথবা নিজেই বন্দিত্ব বরণ করেছেন, ভাষা যেটাই বলুন না কেন। তারপরে যারা ছিলেন হাজি, তার মধ্যে একজনকে অস্থায়ী প্রেসিডেন্ট করা হলো, সৈয়দ নজরুল ইসলামকে। তো তারা বাংলাদেশের যে নেতৃত্ব দিলেন, সেটা হলো পদ্ধতি কি, রাষ্ট্রপতি প্রধান। কারণ শেখ মুজিবুর রহমান যদি রাষ্ট্রপতি হয়, সেখানে তো তিনিই প্রধান হবেন, কারণ তিনি তো আওয়ামী লীগের নেতা। কিন্তু প্রধানমন্ত্রী করলেন তাজউদ্দিন আহমদকে, যিনি খুব কর্মঠ, দক্ষ এবং সৎ মানুষ বলে আজ পর্যন্ত বিবেচিত, যার বিরুদ্ধে কোনো বদনাম হয়নি। তো সেই ভদ্রলোকে, তাহলে যেই শেখ সাহেব ফিরে এলেন 10ই জানুয়ারি 72 সনে, তখন 2 দিনের মধ্যেই তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। তাহলে সরকার পদ্ধতি বল দেখলেও, তখন আপনি কনস্টিটিউশনে তোয়াক্কা করেছিলেন? কোন কনস্টিটিউশনে হয়েছে এটা বলুন? 1972-এর 22 জানুয়ারি শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হলেন, কোন সংবিধানের বলে? কাস্টম। তাজউদ্দিনকে বললেন তুমি পদত্যাগ করো, আমি প্রধানমন্ত্রী হব। তখন তিনি আবু সাইদ চৌধুরীকে রাষ্ট্রপতি করলেন। এই কাহিনী সকলে জানে, জেন জি জানে কিনা আমি জানি না, কিন্তু সকলে জানে। তারপরে কি হলো, এক সময় তিনি প্রধানমন্ত্রীত্ব করলেন, নির্বাচন করলেন, সংবিধান প্রণয়ন করলেন প্রধানমন্ত্রী হিসেবে। তারপর 1975 সনে এসে তিনি 25শে জানুয়ারি, দেখেন 3 বছর যাওয়ার আগে তিনি আবার রাষ্ট্রপতি হলেন। আবার লোকে বলে আজীবন হলেন, মানে তিনি আরও, ওই সংসদ 73-এ নির্বাচিত হয়েছিল, সেটাকে তিনি আরও 5 বছর জীবন দান করলেন। এটি কি গণতন্ত্র হলো? 73-এর নির্বাচনের রিগিং সম্পর্কে আমি কিছু বলছি না, সেই নির্বাচনে অনেক অনিয়ম হয়েছে। অনিয়ম না হলেও হতো আওয়ামী লীগ জিতত, কিন্তু সেই অনিয়ম করা কি তার দরকার ছিল? এই যে আপনি বলে অনিবার্য ছিল কিনা যে প্রশ্ন করেছেন, তার উত্তরেই বলছি। এইভাবে ক্রমে এর যত নির্বাচন হয়েছে, এরপরে গণভোট হয়েছে, গণভোটে কেউ ভোট দেয় না, সবাই গিয়ে ভোট দিয়েছে, শতকরা 99 ভাগ এক পক্ষে ভোট পড়ে। যখন কোনো পক্ষে 99 ভাগ ভোট পড়ে, তখন আমরা বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যায়, এইটাও সঠিক নয়। এরপরে যত জেনারেল এরশাদের সময় নির্বাচন প্রথা ধ্বংস হয়েছে, এই জন্য সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে, আওয়ামী লীগ অংশগ্রহণ করেছে 1986 সনে, এটা সকলেই জানেন। তারপরে 1990-তে যখন ওনার পতন হলো, তখন সকলে বলল কি না, প্রেসিডেন্ট পদ্ধতি রাখা যাবে না। এই প্রেসিডেন্ট পদ্ধতি কিন্তু শেখ সাহেব চালু করেছিলেন,
সেটা জিয়াউর রহমান কন্টিনিউ করেছেন, সেটা এরশাদ কন্টিনিউ করেছেন, সেটা 90 সনে এসে সিদ্ধান্ত হলো যে আবার প্রধানমন্ত্রী পদ্ধতিতে যাব। তাহলে সেইটারই পদ্ধতি এখন আমরা 2024-এ এসে পড়লাম। এর মধ্যে বোঝা যাচ্ছে কি এখন প্রেসিডেন্ট কি প্রধানমন্ত্রী এটা বড় ব্যাপার নয়, ব্যাপার হচ্ছে এই পদ্ধতির মধ্যে কোথাও যেন একটা ত্রুটি আছে, যে কারণে নির্বাচন রেগিং করা যায়, মানুষের মতকে অস্বীকার করা যায়, মানুষকে ভোট দিতে বঞ্চিত করা যায়। সেই জন্য বলছি যে এখন এইটা সংস্কার দরকার। এই জন্য বলছি সংস্কার আগে, কারণ যদি এখন আবারও নির্বাচন দেন আপনি পুনরায় পুনরাবৃত্তি করবেন, কিন্তু সংস্কারটা কি? প্রধানমন্ত্রীর জায়গায় প্রেসিডেন্সিয়াল পদ্ধতি, এখন যদি আবার প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যান তাহলে এটা আসল সংস্কার হবে না। আচ্ছা, যদি মনে করেন, অনেকে যেমন বলছেন দুটোই করি, প্রায় এনজিওপন্থী বন্ধুরা প্রায় বলে থাকেন আমরা প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনবো, সংবিধানের 70 ধারার মধ্যে পরিবর্তন আনবো ইত্যাদি। আমি এগুলি সবই করা যাবে, কিন্তু মূল সমস্যা সেখানে নয়। মূল সমস্যা হচ্ছে সমাজে যে গত 50-53 বছরে যে ধন সম্পদ সৃষ্টির যে বিপুল বৈষম্যমূলক ব্যবস্থা তৈরি হয়েছে, এটাতে হাত না দিয়া আপনি ওইগুলি রাজনৈতিক সংস্কার করলে কোনোটাই টিকবে না। তবে শুরু করতে হবে কোথা থেকে? আপনার ডিম মুরগির কথায় আগে রাজনৈতিক সংস্কার থেকে শুরু করতে হবে, এবং সেই সংস্কারের এজেন্ডার মধ্যে যদি অর্থনৈতিক সংস্কার না আনেন, এই যে বিপুল পরিমাণ জাতীয় আয় বিদেশে পাচার হয়ে গেল, এখানে স্লোগান থেকে ইসলামী ব্যাংকের বিজ্ঞাপন দেখছিলাম আসতে পথে পথে, বিজয় সরণিতে লিখছে কি, মানে প্রবাসে আয় দেশে সঞ্চয়, বিদেশি টাকা দেশে সঞ্চয়, কিন্তু ঘটনা ঘটছে ঠিক তার উল্টাটা। তো এইটা বন্ধ করতে হবে। আমি যে সংস্কারের আওতার মধ্যে দেখেন দুটো জিনিস একদম আসে না এই পর্যন্ত। এটা হলো অর্থনৈতিক সংস্কার, একটা শ্বেতপত্র প্রকাশিত হয়েছে, সেটার মধ্যে নানা ত্রুটি আছে, আমি সেই সমালোচনা করতে আজকে বসিনি। দ্বিতীয় হচ্ছে শিক্ষা বিষয়ে কোনো সংস্কার হয় নাই। রাষ্ট্রকে যদি দীর্ঘমেয়াদে আপনি গণতান্ত্রিক করতে চান তাহলে আপনার প্রথমেই দরকার অর্থনৈতিক সংস্কার। সেটা কি আপনি বলছেন এই যে রাজনৈতিক সংস্কারের কথা যেটা বললেন বা অর্থনৈতিক সংস্কারের কথা বললেন, সেটা কি একটা নির্বাচনের আগে হওয়াটা দরকার? না, আমি বলছি নির্বাচনের আগে যে সংস্কারটা করা দরকার সেটা নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার। তাহলে নির্বাচন লাভ হবে না। সেই নির্বাচন সংস্কারের মধ্যে একটা ম্যানিফেস্টো থাকে, ইশতেহার থাকে। সেটাই বলতেছি, পাকিস্তান সরকার যেমন 1970-এ বলেছিল এলএফএতে যে এই যে 69-এ তারা ঘোষণা করেছিল যে আপনাকে এইরকম কাঠামোর মধ্যে নির্বাচনটা করতে হবে। তো আমরাও এখন যে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি করতে পারি, তারা একটা কাঠামো দেবে যে নির্বাচনে অংশগ্রহণ করতে হলে এই যোগ্যতা লাগবে। ধরুন কথায় কথায় বলছি যে 40 বছরের বয়স বেশি এমন কোনো নির্বাচন অংশ নিতে পারবে না, এটা অ্যাবসার্ড। এই ধরনের কতগুলো সংস্কার এই সরকার করতে পারে, সেটা যদি সবাই না মানে পরে বদলে যাবে। আমার বক্তব্য হচ্ছে যারা গত দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে যাওয়া যায় কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ সংস্কারের প্রশ্ন। যারা গণহত্যার সাথে জড়িত, গণহত্যা কথা আমি বাংলা অর্থে বলছি, ইংরেজি অর্থে নয়, ম্যাসাকার কে ইংরেজিতে হয়তো এটা অনুবাদ হয়তো গণহত্যা হবে না, যারা ব্যাপক হত্যা করেছে, গুম করেছে, তাদের তো বিচারের আওতায় আনতে হবে। সেটা এখন তাদের যদি আপনি নির্বাচনে অংশ নিতে দেন তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না। সরকারকে তো একটা কর্মসূচি হাতে নিতে হবে। এই নির্বাচিত সংসদ কি করবে? তাদের প্রথম কাজ হবে সংবিধান প্রণয়ন করা। এইটাকে বলে, এই জন্য এটা কি হবে, এটা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা সংবিধান প্রণয়ন সংসদ বা পরিষদ। গণপরিষদ বলা হতো পাকিস্তানে আমলে, এটাকে একটা গণপরিষদ হবে। তারপরে সেই গণপরিষদ নিজে পদত্যাগ করবে, আবার নির্বাচন হবে, এটাই নিয়ম। তখন সে করবে জাতীয় সংসদের কাজ। জগৎব্যাপী এইটাই নিয়ম। মার্কিন দেশে এটা নিয়ম হচ্ছে, পৃথিবীর সব দেশে তাই হয়েছে। আমি একটা উদাহরণ দিই আপনাকে। 1966 সনে পশ্চিম আফ্রিকার দেশ, যেটাকে আগে বলা হতো গোল্ড কোস্ট, সেটার নাম হচ্ছে ঘানা। এখন ঘানার যে জনপ্রিয় নেতা ছিলেন, বাংলাদেশের শেখ মুজিবের চেয়েও জনপ্রিয় নেতা ছিলেন উনি, কমে এনক্রুমা, তার বিরুদ্ধে একটা সামরিক অভ্যুত্থান হয় 1966 সনের ফেব্রুয়ারি মাসে। 2 বছরের মধ্যে সেখানে সামরিক শাসন চলে, তার অধীনে নতুন সংবিধান প্রণয়ন করা হয়। আমি বলছি এরকম বহু উদাহরণ আছে। এনক্রুমা সাহেবের সময় উনি জনগণের সার্বভৌমত্বকে এক ব্যক্তির সার্বভৌমত্বে পরিণত করেছিলেন। বাংলাদেশে কি তা হয়নি? এই এক ব্যক্তির সার্বভৌমত্ব শুধু নয়, এক পার্লামেন্টের সার্বভৌমত্ব বন্ধ করতে হবে। অর্থাৎ পার্লামেন্ট যাচ্ছে তাই আইন প্রণয়ন করতে পারবে না জনগণের ম্যান্ডেট ছাড়া। এই জাতীয় যদি আমরা ব্যবস্থা করতে পারি তাহলে এটা হবে সার্থক সংস্কার। সেই সংস্কারের আগেও নির্বাচন হবে, পরেও নির্বাচন হবে। আমি শুনতে পাচ্ছি একটা নতুন ব্যবস্থার কথা, যে নির্বাচন হবে 2 বছর পর পর, মানে 4 বছরের জন্য যদি নিম্নকক্ষ হয়, উচ্চকক্ষ 2 বছর পরে হবে। তাহলে ওই উচ্চকক্ষ থাকার সময় এখানে এটা আবার নির্বাচন হবে, ফলে একটা সংবিধান ব্যবস্থা থাকবে। এই উচ্চকক্ষ ভারতেও আছে, উচ্চকক্ষ পাকিস্তানেও আছে, বাংলাদেশে ছিল না। বাংলাদেশ একটা অত্যন্ত সমসত্ব দেশ, হোমোজেনিয়াস দেশ। বাংলাদেশের গত সংবিধানের যেটা এখনও চালু আছে তাতে বলা আছে বাংলাদেশ ইজ এ ইউনিটারি, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন রিপাবলিক। আমাদের সভরেন্টিটা বজায় রাখতে হবে,
ইন্ডিপেন্ডেন্সটা বজায় রাখতে হবে, ইউনিটারি চরিত্র বজায় রাখতে হবে। এইগুলিতে আপোষ করা যাবে না। এগুলির ভিতরে সংবিধানের যদি আমি 2 কক্ষ করি তাতে আমাদের ইউনিটারি ক্যারেক্টার নষ্ট হয় না। যেটা করা যাবে আমি মনে করি আমাদের এখানে অনেক, যে কথা কেউ বলছে না, ব্যাপক আঞ্চলিক বৈষম্য আছে বাংলাদেশে। আচ্ছা, কাজেই আমি মনে করি উচ্চকক্ষ ওনারা যেভাবে প্রস্তাব করছেন সংখ্যানুপাতে, আমি এটা সঠিক মনে করি না। মানে এটা গুজবে কান দিবেন না, আমি গুজবে একটু কান দিয়েছি। সেটা হচ্ছে উচ্চকক্ষ হতে হবে আঞ্চলিকতার ভিত্তিতে। যেমন ধরেন এখন সংবিধানে 300টা নির্বাচিত আসন আছে, নারীদের 50 আসন আছে। এটাকে কেউ বলছে 400 করতে হবে, এগুলো 500 করতে হবে। আমি বলি সেইটা আসল সংস্কার নয়। আসল উচ্চকক্ষ করলে আপনি 100 আসনের উচ্চ আসন করেন বা 128 আসন করেন। দেশের 64টা জেলা আছে, প্রত্যেক জেলা থেকে 2 জন করে সেনেটর নেন। মার্কিন দেশে যেমন আছে 50টা অঙ্গরাজ্য থেকে প্রতি রাজ্যে 2 জন থেকে, তারাও নির্বাচিত হবে। এখন যে ষড়যন্ত্রের কথা আমি শুনতে পাচ্ছি, আমি দুঃখিত শব্দটা ব্যবহার করতে, তারা মনে করছে অনির্বাচিত উচ্চকক্ষ করবে। মানে অনির্বাচিত মানে অনেকটা মনোনীত। অনেকে যে মানে অনেক ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থা বর্তমানে চালু আছে। যে আইডিয়া অফ এ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, এগুলি সবগুলির মধ্যে জনগণের মতকে এক পাশে সরিয়ে, জনগণের অভিপ্রায়কে পাত্তা না দিয়ে দেশ পরিচালনার যে ষড়যন্ত্র, সেটারই অংশ। আমি মনে করি উচ্চকক্ষ যেন সেটা না হয়। জি, আপনি বলছেন যেটাই হবে উচ্চকক্ষ হলেও সেটা আসলে নির্বাচনের ভিত্তিতে হতে হবে, জন আকাঙ্ক্ষার জনমতের প্রতিফলন থাকতে হবে। আরও একটা কারণ হতে হবে এই জন্য, আমাদের যদি জনমতের ভিত্তিতে হয়, একটা উদাহরণ বলি, পার্থক্যটা কী হবে? এখানে যেটা জনবহুল জেলা, যেমন ঢাকা জনবহুল জেলা, সেখানে সংসদীয় আসন অনেক বেশি হয়। ঢাকা শহরে 15টা সংসদীয় আসন, 1 জন মেয়র বা 2 জন মেয়র। কাজে পঞ্চগড় একটি জেলা, বান্দরবান একটি জেলা, তার জনসংখ্যা এত বেশি নয়, কিন্তু সেখানেও 2টি সংসদীয় আসন থাকবে উচ্চকক্ষে। তাহলে অনেক বেশি সাম্য প্রতিষ্ঠিত হবে। বর্তমানে আরেকটা জিনিস লক্ষ্য করেছেন, দেশে শুধুমাত্র এক ব্যক্তির শাসন প্রতিষ্ঠিত হয়েছে সেটা নয়, কোনো কোনো জেলার শাসন প্রতিষ্ঠিত হয়েছে, এটা সকলেই জানেন। সেই জেলা দক্ষিণ পূর্ব বাংলাদেশে হোক, মধ্য বাংলাদেশে হোক। আপনি কি সেই জেলার? না, আমি সেই জেলার নয়, আমার বাড়ি গোপালগঞ্জে নয়। বুঝতে পারছেন? আপনি তাহলে আগের সরকারের কথা বলছেন? না না, এখন আবার এখনকার অন্তর্বর্তীকালীন সরকারে আবার চট্টগ্রামের প্রাধান্য দেখা যাচ্ছে। আমি ভেবেছি আপনি সেটাকে মেন করেছেন। আচ্ছা, আমার জন্ম ফেনীতেও নয়, আমার বলে টেকনিক্যালি আমার বাড়ি চট্টগ্রামেও নয়, মানে আগের চট্টগ্রামে। জন্ম তো কক্সবাজারে। হ্যাঁ, আমি বলছি বাংলাদেশের যেগুলো অবহেলিত জেলা তার মধ্যে কক্সবাজার একটি। এখন নিজের জেলার কথা একটু বলি। আমি নির্বাচনে দাঁড়াবার ষড়যন্ত্র করছি না, তো বলছি যে এইখানে আমি যে অঞ্চলে জন্মেছি সেখানে এখনো স্বাক্ষরের সংখ্যা 30 জন সরকারি তথ্য অনুসারে। এত বৈষম্য হবে কেন? মাথাপিছু আয় হতে বেশি, কিন্তু লেখাপড়ার দিক থেকে অনেক অগতিশীল। এরকম নানা রকম বৈষম্য আছে। আমি একটা বিনয়ের সাথে প্রস্তাব দিচ্ছি আপনার মাধ্যমে জাতির উদ্দেশ্যে, যদি জাতি আপনার অনুষ্ঠান দেখে, সেটা হচ্ছে যে সংসদের উচ্চকক্ষ আঞ্চলিক ভিত্তিতে হতে পারে। এবং সেটা হবে কিভাবে? জনসংখ্যার ভিত্তিতে নয়, জেলার চরিত্র অনুসারে, ছোট হোক বড় হোক সবার 2টা আসন থাকবে। তাহলে 64 জেলায় 128টা আসন হবে। এবং তাতে যদি তারা 2-1 জন অন্য মানুষ যোগ করতে চায়, তারা বোধ ওখানে সংসদের স্পিকারকে সদস্য করতে চায়, প্রধান বিচারপতিকে রাখতে চায়, সেরকম 2-4-5% যদি আপনি রাখেন, সেটা আমি আপত্তি করব না। তবে প্রধানত নির্বাচনের ভিত্তিতে হতে হবে। এবং সেই নির্বাচন তারা বলছে এখন হবে সংখ্যানুপাতিকের ভিত্তিতে। এটা কিন্তু অনেক জটিলতা তৈরি করবে। সংখ্যানুপাত কথাটা আসছে যাদের হাত থেকে, তাদের মতলবটাকে আমি পরিষ্কার বুঝি না। ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানে, তারা নতুন দল গড়তে চায়। মানে খুব জলদি হয়তো, মানে একটা টাইম ফ্রেম আমরা পাচ্ছি যে 2-3 মাসের মধ্যেই হয়তো নতুন দল একটা গঠন করে ফেলবে, এরকম শুনতে পাই। রাজনীতিতে এ দলের প্রভাব কেমন হবে? এই দলটি চাচ্ছে বা বিভিন্ন জায়গায় কথা বলেছে যে বিচারের আগে নির্বাচন কিছুতেই হতে পারবে না, মানে যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের বিচার। আবার বড় বড় রাজনৈতিক দলগুলো বলছে যে এই বিচার তো দীর্ঘ প্রক্রিয়া, কাজে বিচারের জন্য অপেক্ষা করলে নির্বাচন তো অনেকখানি পিছিয়ে যাবে। ছাত্রদের এই রাজনৈতিক ধারণা বা তাদের নতুন দলটি সম্পর্কে আপনি কি ভাবেন? তাদের দলটি সম্পর্কে আমি কিছু এখন বলবো না, কারণ বলার মতো উপযুক্ত সময় আসেনি। তারা বলছে আগামী 3 মাসের মধ্যে এই দল দেশের 100টি উপজেলা ইত্যাদি নিয়ে আবির্ভূত হবে। আমাদের একটু অপেক্ষা করতে হবে। ছাত্ররা যেহেতু একটা অসাধ্য সাধন করেছে, তাদের তো কিছুটা মর্যাদা দিতেই হবে। কিন্তু তারপরে কথা থেকে যায় যে দেশটা কারো বাপের সম্পত্তি না, এমনকি দেশটা যারা বিপ্লব করেছে তাদেরও বাপের সম্পত্তি না। এটা মনে রাখলে ভালো। দেশকে নিজের বাপের সম্পত্তি হিসেবে না দেখে যদি দেশের সম্পত্তি হিসেবে দেখি, দশের সম্পত্তি হিসেবে দেখি, তাহলে বলতে হবে যে বিচার প্রক্রিয়া চলবে। যাদের বিরুদ্ধে বিচারের প্রাথমিক অভিযোগপত্র প্রমাণিত হয়েছে তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। এর ভিত্তিতে নির্বাচন হতে পারে।
এখন আপনি বলছেন সেখানে অনেকের বিরুদ্ধে ইচ্ছাকৃত রাজনৈতিক অভিসন্ধিবশত মামলা দেওয়া হবে, সেটা কী হবে? সেগুলো অনেকগুলো বিচারাধীন প্রক্রিয়া থাকবে। এমনকি বিচারাধীন থাকার সময় যদি নির্বাচন হয়ে যায়, পরে যদি তারা মুক্ত হয়, তারা আবার নির্বাচন করতে পারবে। আমার মনে হয় সেগুলো হচ্ছে টেকনিক্যালি ছোট বিষয়, যেটা আমরা পরে আলোচনা করতে পারবো। বর্তমান হচ্ছে একটা বিপদের কথাই বলি, ক্ষমতায় যাওয়ার পর যত রাজনৈতিক দল হয়েছে সেগুলো সাধারণত জনগণের আস্থা অর্জন করে না। একমাত্র ব্যতিক্রম বাংলাদেশে বিএনপি। কারণ বিএনপি গঠিত হয়েছিল জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় যাওয়ার পর। তারপরে সেটা ধীরে ধীরে জনসমর্থন অর্জন করেছে। এটা ছিল জিয়াউর রহমানের ব্যক্তিগত জনপ্রিয়তার একটা বহিঃপ্রকাশ। জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে এসেছিলেন অত্যন্ত সংকটকালীন একটা সময়, মনে রাখতে হবে। তখন বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছিল এবং জিয়াউর রহমানের এই ব্যক্তিত্ব গড়ে ওঠার পেছনে কারণ ছিল মুক্তিযুদ্ধে তার ভূমিকা, বিশেষ করে সেক্টর কমান্ডার হিসেবে। শুধু তাই নয়, চট্টগ্রামে তিনি এককভাবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতার বাণী জনগণের কাছে তুলে ধরেছিলেন। সেটাকে আপনি স্বাধীনতার ঘোষণা বলুন বা না বলুন, বাস্তব সত্য হচ্ছে তার অনুপ্রেরণায় বাংলাদেশের যুদ্ধ যারা করেছেন তারা সকলে অনুপ্রাণিত হয়েছিলেন। এই জনপ্রিয়তা তিনি ধরে রাখতে পেরেছিলেন আমৃত্যু। তার বিরুদ্ধে অনেক সামরিক অভ্যুত্থান হয়েছে, আমরাও তার বিরোধিতা করেছি, যেহেতু আমরা সাধারণভাবে সামরিক শাসনের বিরোধিতা করি ছাত্র হিসাবে। কিন্তু কালের পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, তাকে কৃতিত্ব দিতেই হবে। তিনি তার বন্ধু কর্নেল তাহেরকে ফাঁসি দিতে গিয়েছেন, অথবা অনেকে বলেন প্রতিরোধ, ফাঁসির আদেশ তিনি থামাতে পারেননি। যেভাবে হোক এগুলি তার জীবনের অধ্যায় হিসেবে আছে। কিন্তু তিনি ছাড়া আর কেউ, এরশাদের পার্টি কিন্তু একটা বি টিমে পরিণত হয়েছে বর্তমানে। গত সরকারের আমলে সরকারের বি টিম হয়েছে জাতীয় পার্টি, এটা এরশাদের আমলে করা পার্টি। তো এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ডক্টর ইউনূস গতবার 2007-08-এর যে সামরিক সরকার, তিনি উদ্যোগ নিয়েছিলেন একটা দল করার জন্য, তিনি নিজে সেটা প্রত্যাহার করে নিয়েছিলেন, কারণ সময় অনুকূল ছিল না। এখন উদ্যোগ তিনি নিচ্ছেন না, ছাত্ররা নিচ্ছেন। তাদের পরিষ্কার বোঝা যাচ্ছে তার নিশ্চয়ই প্রচ্ছন্ন এখানে আশীর্বাদ আছে, সমর্থন না থাকলেও। তো এইটা যদি সরকারের তরফ থেকে উপর থেকে দল করা হয়, সেটা সাধারণত আমাদের দেশের জনগণের সন্দেহভাজন জনগণের ইচ্ছাকে অতিক্রম করে না। এই জন্য বিশেষ করে যদি আমাদের দেশের রাজনীতিতে আগের সরকারের উচ্চতম গোয়েন্দা দপ্তরগুলো জড়িত থাকে, এবং বর্তমান যে উদ্যোগ তাতে যে গোয়েন্দা দপ্তর জড়িত আমি জানি না, কিন্তু মন্দ লোকে তো মন্দ কথা অনেক বলে, তো সেটা আমি কি করে কনফার্ম করব? সুতরাং এই দলের সাফল্য সম্পর্কে আমাদের এখন নিশ্চিত হতে হবে না। তবে আসল কথা হচ্ছে দল নয়, দলের রাজনীতি, দেশটা কিভাবে চলবে। এখানে আরও তো দল আছে, অর্থাৎ দেশটা মনে রাখতে হবে সেকুলারিজম অ্যান্ড সেকুলার এক কথা নয়। আমরা অনেক সময় কনফিউজ করি। আমাদের দেশে যদি শতকরা 100 জন লোক বিশেষ কোনো ধর্মের হয়, তাহলে দেশটাকে চলতে হবে সকল ধর্মের স্বাধীনতা বজায় রেখে। এই নীতিগুলো যদি মেনে চলে, এই ছাত্রদের দলও সফল হতে পারবে। কিন্তু তারা যদি প্রলোভনের শিকার হয়, ক্ষমতার প্রলোভন, টাকার প্রলোভনের কথা বলছি না, আদর্শের একটা প্রলোভন আছে যে বাংলাদেশকে আমরা একটা ইসলামিক রিপাবলিক করব, ধরেন কথায় কথায়, এটা হবে ডিজাস্টার মানে এটা দেশ দীর্ঘমেয়াদী সংকটে পড়বে। আমাদের 1971-এর মুক্তিযুদ্ধের যে অর্জন, 1971-এর যে অর্জন, সেটা 2024 সালে এসে আমরা বিসর্জন দিয়ে নাই, সেটাকে পরিপূর্ণ করার জন্য অভ্যুত্থান হয়েছে। এই কথা মনে রাখতে হবে। মানে সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা এবং দেশে বৈষম্য রোধ করা, এটা থেকে যদি আমরা বেইমানি করে সরে যাই, আপনি যত নামেই ক্ষমতায় আসেন না কেন, আমি থাকতে পারবো না। ধন্যবাদ। আলোচনা আরও চলবে, রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে অধ্যাপক সলিমুল্লাহ খান আছেন। অধ্যাপক সলিমুল্লাহ খান, ভারতের সাথে আমাদের সম্পর্ক কোন পথে এগিয়ে নেওয়া উচিত এখন, যে আজকের দিনের সম্পর্কের থেকে আগামী দিনগুলো কেমন হওয়া উচিত? না, আপনি তো আপনার প্রতিবেশী বেছে নিতে পারেন না। ভারত আমাদের প্রাকৃতিক প্রতিবেশী এবং খানিকটা 1971-এর কল্যাণে রাজনৈতিক প্রতিবেশী হয়ে উঠেছিলেন তারা। কিন্তু পরবর্তীকালে আমার মনে হয় ভারত তার যে আমি বলব বস্তুনিষ্ঠ পথ, সেটা হারিয়েছেন। ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ যেই সরকারকেই ক্ষমতায় আসীন করে তা মেনে নেওয়া ছাড়া ভারতের আর কোনো চয়েস নাই। কিন্তু ভারত যদি মনে করে বাংলাদেশের বিশেষ কোনো সরকারকে তিনি একমাত্র ভারত বৈধ সরকার মনে করেন, তাহলে বাংলাদেশের সাথে ভারত একটা বৈরী সম্পর্কে যাচ্ছেন। আমরা ভারতের সাথে বৈরী সম্পর্ক চাই না, প্রথম কথা। চাই না দু কারণে। এক হচ্ছে ভারতের সাথে আমাদের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বের রেকর্ড, আরেকটা হচ্ছে আমাদের উন্নতির জন্য আমাদের ভারতকে যেমন দরকার, ভারতেরও দরকার আমাদেরকে।
আমরা তাদের ন্যায়সঙ্গত বাণিজ্যিক প্রতিবেশী। তো এই সমস্ত কথা মনে রাখলে ভারত বাংলাদেশের মধ্যে বিরোধ আমাদের ভারতের জন্য ক্ষতিকর কতটুকু আমি জানি না, আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু ভারত গত 20 বছরে, এর আগের কথা আমি বাদ দিয়ে বলছি, যে অতিরিক্ত সুবিধা নিয়েছে বাংলাদেশ থেকে, তার ন্যায্য সুবিধা দেয়নি। ভারতের প্রতি বাংলাদেশ যে কৃতজ্ঞতা প্রকাশ করেছে 1971-এর সহায়তার জন্য, সেটা প্রয়োজনের চেয়ে একটু বেশি হয়েছে। ভারতের বাংলাদেশের সবচেয়ে বড় বড় মীমাংসিত বিষয়গুলির মধ্যে আছে বাণিজ্য সম্পর্ক। ভারত বাংলাদেশের বাণিজ্যের বৈচিত্র্য হচ্ছে এরকম, ভারতের যদি আমরা যদি 12 টাকা ভারত থেকে কিনি, বেচি 1.5 টাকা, এরকম হচ্ছে অনুপাত। এই যে আপনি বিলিয়ন ডলারে প্রকাশ করলে বুঝতে পারবেন। তো সেই হিসাবে আমি মনে করি ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে একটা ভারসাম্য আনা দরকার বাংলাদেশ সরকার। সেটা কী হতে হবে, ভারতের বাজার বাংলাদেশের পণ্যের জন্য খোলা দরকার। কিন্তু আমরা ভারতের পণ্যের জন্য বাংলাদেশের বাজার অনেক বেশি খুলে দিয়েছি। ভারতকে আমরা প্রায় বিনামূল্যে ট্রানজিট সুবিধা দিয়েছি, এটা বোধহয় সঠিক করেনি। এবং ভারতের সাথে আমাদের যে সমস্ত দ্বিপক্ষীয় সমস্যা আছে, তার মধ্যে সবচেয়ে বড় প্রাণঘাতী সমস্যা হচ্ছে আমাদের নদীর পানি। কারণ আন্তর্জাতিক আইনের সর্বশেষ যে সংস্করণ, তাতে বলা হচ্ছে, অন্তত 2014 সন থেকে যে সংস্করণ আন্তর্জাতিকভাবে গৃহীত হয়েছে, সেটা হচ্ছে আন্তর্জাতিক নদী বলতে সেই নদীকে বোঝায় যা কমপক্ষে 2 দেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে। এবং অনেক নদী আছে আমাদের ব্রহ্মপুত্র 3 দেশ দিয়ে প্রবাহিত হয়ে আসছে, এগুলি তো আন্তর্জাতিক নদী। ভারতের উপরে যখন চীন হস্তক্ষেপ করে, তখন ভারত হইচই করে আন্তর্জাতিক পর্যায়ে। কিন্তু ভারত যে একতরফা বাংলাদেশ থেকে পানি প্রত্যাহার করেই চলেছে এবং সাথে বাঁধ নির্মাণের উদ্যোগ নিচ্ছে, তারা বাংলাদেশকে নিকটতম প্রতিবেশী হিসেবে শুধু নয়, একই নদীর নিম্ন অববাহিকার দেশ হিসেবে তাকে তারা যে মূল্য দেওয়া দরকার, যে মর্যাদা দেওয়া দরকার, যে আসন দেওয়া দরকার, সেটা দিচ্ছেন না। এটা পরিষ্কার। এই যে অহংকার, এই অহমিকা, এটা কিন্তু দ্বিপক্ষীয় সম্পর্ককে নষ্ট করে। তিস্তা নদীর কথা সকলেই জানেন। তিস্তা ছাড়াও ভারত বাংলাদেশের অভিন্ন নদীর সংখ্যা কত, সে নিয়েও মতবিরোধ আছে। কমপক্ষে 54টি নদীকে আন্তর্জাতিক নদী বলে আমাদের বিশেষজ্ঞরা স্বীকার করেন। এছাড়া একই নদী নানা নামে বাংলাদেশে প্রবেশ করেছে, সেই হিসেবে ধরলে অনেক নদী হয়। আমার মতে হচ্ছে ফারাক্কার বাঁধ থেকে শুরু করে ভারত বাংলাদেশের সাথে যে আচরণ করেছে, সেটা বন্ধুত্বমূলক আচরণ নয়। এমনকি বাংলাদেশে ভারতকে যে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে, তার একটা উদাহরণ বাংলাদেশের সংবিধানে আছে। 1972 সনের যে প্রজাতন্ত্রী সংবিধান, তার 39 ধারার 1 উপধারায় বলা হয়েছে বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হইল। 2 উপধারায় বলা হলো বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা সহ নিশ্চয়তা দেওয়া হলো। তবে কথা থাকে যে নিম্নলিখিত 6টি ক্ষেত্রে এই স্বাধীনতা প্রয়োগ করা যাবে না। তার মধ্যে কি অশ্লীল কথা বলা যাবে না, উত্তেজনার সৃষ্টি করে জনগণের মধ্যে দাঙ্গাবাদ এমন কথা বলা যাবে না, এরকম যেতে পর্যায়ক্রমে শেষে আছে প্রতিবেশী দেশের সাথে, বন্ধু রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ এমন কথা বলা যাবে না। আচ্ছা, তার মানে আমি যদি এখন যা বললাম, এটা সংবিধানের মধ্যে বিরুদ্ধ হয়ে গেল। কারণ আমি যা বলছি তো ভারতের সম্পর্ক খারাপ হবে, কিন্তু খারাপ হবে কিসের ভিত্তিতে? অযুক্তির ভিত্তিতে, যুক্তির ভিত্তিতে নয়। ভারতের উচিত বাংলাদেশকে তার ন্যায্য পাওনা দেওয়া এবং বাংলাদেশের কাছ থেকে তার ন্যায্য পাওনাটা নেওয়া, তাহলে প্রতিবেশী সুলভ দেশ হয়। একদিকে আমরা সার্কের কথা বলেছি, একদিকে আমরা রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভের কথা বলেছি, কিন্তু অন্যদিকে আমরা বাংলাদেশকে যদি আচরণ করি তার নিম্ন অববাহিকার অধস্তন হিসাবে, এর তো ঠিক হবে না। ব্রিটিশ আমলে নেপালের এখন সম্প্রতি শুনলাম ভারতীয় চ্যানেল একতরফা নেপালে দেখানো হতো, নেপাল এটা বন্ধ করে দিয়েছে। তো বাংলাদেশে ভারতীয় চ্যানেল একতরফা দেখানো হয়, কিন্তু বাংলাদেশের চ্যানেল যে ভারতে দেখা হয় না কেন? তখন তারা বলবে কি তোমাদের চ্যানেলটা তা চিত্তাকর্ষক নয়। আমি আপনাদের চ্যানেল যেখানে চিত্তাকর্ষক, সেইটা যদি আপনাদের ওই একতরফা একচেটিয়া ক্ষমতাটা না থাকতে হতো না। যাই হোক, সর্বশেষ বলি, এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর ভারতীয় মিডিয়া, একাংশের মিডিয়া, ধরেন ভারতের বিদ্যমান সরকারের প্রধানমন্ত্রী সহ, তারা যেইভাবে বাংলাদেশকে চিত্রিত করার চেষ্টা করেছে, এখানে একতরফা, তাদের ভাষায় বলছি, হিন্দুদেরকে নির্যাতন করা হচ্ছে, খ্রিস্টানদের নির্যাতন করা হচ্ছে, এটা সম্পূর্ণ তথ্যভিত্তিক নয়। যে কোনো ক্ষমতার পরিবর্তনের সময় যেই ধরনের পরিবর্তনে যে সমস্ত নির্বাচন হয় বাংলাদেশে, সেগুলি একেবারে হয়নি বলা উচিত হবে না। কিন্তু এটা একতরফাভাবে হিন্দু নির্যাতন হচ্ছে, এভাবে চিত্রিত করা হচ্ছে একটা বিশেষ বিদ্বেষমূলক প্রচারণা, এবং এটা অপপ্রচার। সম্প্রতি বিলেতের সাপ্তাহিক পত্রিকা, বহু বছরের পুরনো, প্রায় 250 বছরের পুরনো পত্রিকা ইকোনমিস্ট, তারা যে বলছে কি সরকার পরিবর্তনের যে তাগিদ বাংলাদেশের জনগণ দেখিয়েছে, এবং সবচেয়ে বড় কথা, এটা উল্লেখ না করলেও আমাকে উল্লেখ করতে হয়, আর্জেন্টিনা, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা বা সিরিয়ার চাইতেও বাংলাদেশের এই যে পরিবর্তনটাকে তারা বেশি উচ্চ স্থান দিয়েছে রাজনৈতিক গুরুত্বের দিক থেকে। কারণ কি? বাংলাদেশের এই আন্দোলনটা হয়েছে সম্পূর্ণ ছাত্রদের দিক থেকে অহিংস এবং নিরস্ত্র।
জি। এমন উদাহরণ সিরিয়া তো আপনি পাবেন না, অন্য দেশেও পাবেন না। সেই কারণে আমি বলছি ভারত এটাকে গ্রহণ করতে পারেনি। ভারত বাংলাদেশের পরাজিত প্রধানমন্ত্রীকে, আমি পরাজিতই বলবো, পতিত প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছে এখন পর্যন্ত। এ ব্যাপারে সে তার কোনো নীতি ঘোষণা করেনি। এটা তো তাকে তো বলা উচিত আন্তর্জাতিকভাবে বাংলাদেশের আইনকে ভারতের সম্মান করা উচিত। ভারত সে সম্মান করছে না। এতে বোঝা যায় ভারত বৃহৎ প্রতিবেশী সুলভ যে দম্ভ প্রকাশ করছে, এটা ভারত বাংলাদেশের সম্পর্ককে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে কাজ করবে। পাকিস্তানের পণ্যবাহী জাহাজ আসছে আমাদের বন্দরে, একটি এসছে, আরও একটি চলে এসেছে, দুটি এলো। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত? আমার মনে হয় ডক্টর ইউনূস খুব বুদ্ধির সাথে, আমি বুদ্ধিদীপ্তভাবে বলেছেন যে 1971-এর অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করা দরকার পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার স্বাভাবিক শর্ত হলো পাকিস্তান 1971-এ যে ভুল করেছে, যে গণহত্যা চালিয়েছে, সেটা তার স্বীকার করা উচিত এবং সেই জন্য তার ক্ষমা প্রার্থনা করা উচিত। এটা পাকিস্তানি বহু রাজনীতিবিদ বলেছেন, এমনকি আগের প্রধানমন্ত্রী ইমরান খান পর্যন্ত সেটা পরোক্ষভাবে বলে স্বীকার করেছেন। আমি বলছি এটা একটা শর্ত মাত্র, কিন্তু পৃথিবীতে কোনো কিছু বসে থাকে না। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে ভবিষ্যতে আমি জানি না, কিন্তু এটা তো আমরা তো দক্ষিণ এশিয়ার একই সার্কভুক্ত দেশ। পাকিস্তান যখন বাংলাদেশকে স্বীকার করেছে, পাকিস্তানের দূতাবাস বাংলাদেশে আছে, বাংলাদেশের দূতাবাস পাকিস্তানে আছে, বাংলাদেশের সাথে দূতাবাস তো ইসরায়েলের নাই, কিন্তু ইসরায়েলের সাথে বাণিজ্য করতে তো গত বাংলাদেশ সরকারের বাধে নাই। তুর্কির পথে বা অন্য সাইপ্রাসের পথে, অন্য পথে আপনি করেছেন। সেই জন্য না, পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক যখন আমরা স্থাপন করেছি, তার মানে 1971-এর অমীমাংসিত বিষয় থাকা সত্ত্বেও এটা রাজনৈতিক কারণে আমাদের করতে হয়েছে, তো ভবিষ্যতে সেটা হবে না কেন? আর পাকিস্তান থেকে জাহাজ আসায় খবর হবে কেন? সব দেশ থেকে সব দেশে জাহাজ আসে না, অনেকদিন বন্ধ ছিল না, বললাম তো খবর হচ্ছে ওই কারণেই যে পাকিস্তান থেকে আসছিল না বলেই আপনার কাছে একটা খবর হচ্ছে। বাংলাদেশ থেকেও জাহাজ পাকিস্তানে যেতে হবে, পাকিস্তান থেকেও বাংলাদেশে আসবে। বাংলাদেশের বহু বাঙালি জনগণ করাচিতে আছে, আমি শুনেছি প্রায় 20 লাখের মতো আছে, আরও বেশি হতে পারে। তাদের কথা তো আমাদের ভাবতে হবে। আর পাকিস্তানিরা যে বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের নিয়ে যাচ্ছে না, এটা একটা অমীমাংসিত ইস্যু। আমি যে গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা তো গুরুত্বপূর্ণ ইস্যু বটেই, পাকিস্তানের এর বিরুদ্ধে বলে থাকে বাংলাদেশে অনেক ভারতীয় বিহারি যারা এসেছিলেন তাদেরকে হত্যা করা হয়েছে, সেটাও তারা কন্ট্রিবিউট তোলেন। কিন্তু পাকিস্তান নিজের দায়িত্ব পালনে অক্ষম। এখন এই যে জেনেভা ক্যাম্পে বন্দী হয়েছে, মানবেতর জীবনযাপন করছে, তার কথা কেউ বলে না। বাংলাদেশে আরও বহু সমস্যা আছে। ভারত বাংলাদেশ সমস্যার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি নাই, সেটা উল্লেখ করা দরকার। সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম সমস্যা। পার্বত্য চট্টগ্রামে 1972-এর পর থেকে একটা লড়াই শুরু হয়েছে, যদি এটা সামরিক রূপ গ্রহণ করেছে 77-এর পরে। সেটা কি? পার্বত্য চট্টগ্রামের যে স্বায়ত্ত শাসনের দাবি তারা করেছেন এবং তাদের প্রতিনিধি হয়ে মানবেন্দ্র নারায়ণ লারমা যে 1972-এ গঠিত সংবিধানে অনুসারে গঠিত পরবর্তী সংসদে 73-এ তিনি তো বক্তৃতা দিয়েছেন এবং পার্লামেন্টারি কমিটিতে তিনি বক্তৃতা দিয়েছেন। ওই পার্লামেন্ট যে জাতীয় সংসদে সংবিধান গৃহীত হয়েছে সেখানেও তাই ছিল পার্বত্য চট্টগ্রামের স্বায়ত্ত শাসন অথবা আলাদা মর্যাদার জন্য তিনি দাবি করেছেন। বাংলাদেশ সেটাকে একতরফা ভারতের মতোই গোঁয়ার্তুমি করে, পাকিস্তানের মতোই গোঁয়ার্তুমি করে বলেছে এটা স্বীকার করলে বাংলাদেশের সংবিধানের যে একক চরিত্র, ইউনিটারি ক্যারেক্টার, যেটা 1 নম্বর শব্দ আমাদের সংবিধানের 1 নম্বর ধারায়, সেটা ব্যাহত হবে। এটা ছিল কুযুক্তি। একটা দেশে ইউনিটারি ক্যারেক্টারকে লঙ্ঘন না করেও যেমন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা যায়, তেমনি কোনো কোনো এলাকাকে বিশেষ মর্যাদা দেওয়া যায়। বিশেষ মর্যাদা কেমন বলছি আমি? ধরেন আমি হচ্ছে প্রত্যেক জেলা থেকে আমাদের 2 জন করে সদস্য হবে, তাহলে পার্বত্য চট্টগ্রাম থেকে যদি আপনি 3 জেলা গণ্য করেন, খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটি, তাহলে 6 জন সদস্য হবে। যদি বিশেষ মর্যাদা দিতে চান, ধরেন তাদেরকে 10 জন সদস্য দিলেন, এটা বলে বিশেষ মর্যাদা। অথবা স্থানীয় শাসনে স্থানীয় পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ সহ যে উন্নয়ন বোর্ড, এগুলো যদি বিশেষ মর্যাদা দেওয়া হয়, তাতে বাংলাদেশের নিরাপত্তার ক্ষতি হবে বলে আমি মনে করি না। এইগুলো আমরা করতে পারি। আমি যে পাকিস্তানের সাথে সম্পর্কের ক্ষেত্রে আমাদের এটা দরকার, ভারতের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে এই প্রশ্নটা পরিষ্কার করতে হবে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির একটি শাখা বা তার গুরু হচ্ছে শান্তি বাহিনী, যেটা 70 সদনের শেষে গঠিত হয়েছিল। এটা এখন প্রকাশ্যে সকলেই জানেন এর ভারতে তাদের ঘাঁটি এবং তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। বাংলাদেশে যদি আমাদের সমস্যা আমরা সমাধান করি গণতান্ত্রিকভাবে, তাহলে ভারত সেই সুযোগটা পাবে না। পাকিস্তান আমলে ভারতীয় বিদ্রোহীদের, মিজো বিদ্রোহী সহ তাদেরকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হতে বলে গুজব আছে। তো সেই জন্য ভারত পাকিস্তানের যে বিরোধ, সেটা বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে আমরা লাভ করেছি। এই জিনিসগুলো আমাদের ভালো করে মীমাংসা করার জন্য দরকার ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ এই সবার মধ্যে আলোচনাটা হওয়া উচিত ছিল বহুপাক্ষিক। এটা তো হয় নাই। ভারত বাংলাদেশের সমস্ত সমস্যা দ্বিপাক্ষিকভাবে সমাধান করতে চায়, এটা ভারতীয় চাল। বাংলাদেশ ভারতের আলোচনার ক্ষেত্রে দ্বিপক্ষীয়তা নয়, আমরা বহুপক্ষীয়তা চেয়েছিলাম। এখন তো আমি বলবো চীনকেও অন্তর্ভুক্ত করা দরকার। আচ্ছা।
আওয়ামী লীগের ভবিষ্যৎ কি দেখেন আপনি? মুসলিম লীগের ভবিষ্যৎ কেমন দেখছেন? এক সময় মুসলিম লীগের নেতৃত্বে পূর্ব বাংলার জনগণ এমন ভোট দিয়েছিল মুসলিম লীগকে যে অত ভোট আওয়ামী লীগকে দেয়নি 1970-এ। লোকেরা খেয়াল করে না। 1946 সনের যে নির্বাচনে, যেটাকে পাকিস্তানের জন্য গণভোট বলা হয় পপুলারলি, সিলেটে একটা গণভোট হয়েছিল, আর সর্বত্র এখানে যে আসনে নির্বাচন হয়েছিল যেখানে মুসলিম লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে জিতেছিল। এই জেতা সাংসদেরাই দিল্লিতে গিয়ে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে। 1940 সনে লাহোর প্রস্তাবকে ভুল করে পাকিস্তান প্রস্তাব বলা হয়। ওখানে পাকিস্তানের নামও ছিল না। ওখানে বলা হয়েছিল ব্রিটিশ ভারতের যে সমস্ত অঞ্চলে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে সেখানে আলাদা আলাদা পৃথক পৃথক রাষ্ট্র হবে। সেটাকে নাকচ করে 7 বছর পরে 1946 সনে যে প্রস্তাব গ্রহণ করা হয়, সেখানে যারা গিয়ে ভোট দিয়েছিলেন তারা মুসলিম লীগের টিকেটে নির্বাচিত সারা নিখিল ভারতীয় কংগ্রেস সংসদ এবং বিভিন্ন প্রাদেশিক পরিষদের সদস্যরা নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশে যে মুসলিম আসনগুলিতে মুসলিম লীগ একচেটিয়ে জিতেছিল 2-3টা সিট বাদে, এত জয় আওয়ামী লীগ 1970-ও লাভ করে নাই। তাহলে সেই মুসলিম লীগ কী হয়েছে 7 বছরের মধ্যে? 1954 সনের নির্বাচনে 9টি আসন ছাড়া সব আসনে মুসলিম লীগ পরাজিত হয়েছে। কেন হয়েছে? মুসলিম লীগের সমস্ত পলিসি ছিল পাকিস্তানের জনগণের, বিশেষ করে পূর্ব বাংলার জনগণের নীতিবিরুদ্ধ। তারা পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের সম্ভাবনাকে হত্যা করেছেন, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার সম্ভাবনা হত্যা করেছেন। এখন আওয়ামী লীগ 1972 থেকে 75 সনে কী করেছিল এটা আমরা জানি। আওয়ামী লীগ বাংলাদেশের সংবিধানের যে মূল অঙ্গীকার গণতন্ত্র, সেটাকে একপাশে সরে দিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল। একদলীয় শাসন মানে কি? এক ব্যক্তির সার্বভৌমত্ব চালু করেছিল। বাংলাদেশের জনগণের আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা ছিল না। পরে ফিরে এসছে কীভাবে? অন্যান্য দলগুলো জনগণকে পুনরায় একই পথে প্রতারণা করা শুরু করেছিল বলেই। আমি এই জন্য বলি, এখন বলুন 2024 53 বছর পরে আওয়ামী লীগ যা করেছে সেটা যদি বাংলাদেশের জনগণ জানতে পারে, তাদের কাছ থেকে অনেক তথ্য পাচার করেছে। এই ধরনের অর্থনৈতিক দুর্ঘটনা আগের সরকারগুলি করতে পারেনি। অর্থাৎ যে পরিমাণ টাকা পয়সা পাচার হয়েছে বাংলাদেশ ব্যাংকে, লুটপাট সহ, পাচার সহ, হাইস্ট সহ, এবং যেই পরিমাণ মুদ্রা বিদেশে সরানো হয়েছে এর নামে ওর নামে, যেটা অভূতপূর্ব। বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরকে যেভাবে ধ্বংস করা হয়েছে এবং বাংলাদেশের ধরুন ফিনান্সিয়াল ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, এগুলি যদি ধরেন আপনি, সবচেয়ে বড় হচ্ছে মানুষকে ভোট দিতে বঞ্চিত রাখা হয়েছে কমপক্ষে 3 বার নির্বাচনে। এই সবগুলি মানলে আওয়ামী লীগ আর ফিরে আসার কথা নয়, কিন্তু মানুষের স্মৃতিশক্তি বড় দুর্বল। সেই জন্য হয়তো আবার ফিরে আসবে, হয়তো ভিন্ন নামে। ওই যে জীবনানন্দ দাশের কবিতা আছে না, হয়তো আবার অন্য কোনো শালিক, অন্য কোনো গাং শালিকের নামে ফিরে আসবে। আমরা অপেক্ষায় থাকবো। শেষের দিকে আমরা আরেকটা প্রশ্ন করতে চাই। কেউ কেউ বলবার চেষ্টা করেন যে বিগত সরকারের আমলে বাক স্বাধীনতা ছিল না গণমাধ্যমের, এখন বাক স্বাধীনতা আছে, সকলে কথা বলতে পারছে। সেটা নিয়ে আমি সেদিন দেখলাম একটা অনুষ্ঠানে হোসেন জিল্লুর রহমান তিনি প্রশ্ন তুলেছেন, এখন বাক স্বাধীনতা আছে, আপনারা কথা বলতে পারছেন, সেটাকে বলতে হবে কেন? এটা তো মানুষের অধিকার, লোকের অধিকার। এটাকে প্রচার করবার কি আছে, বলবার কি আছে? আপনার মন্তব্য জানতে চাই। ওই পাকিস্তানে জাহাজ আসার মতো, পাকিস্তানের জাহাজ আসে এটা খবর হচ্ছে কেন? কারণ আগে জাহাজ আসতো না। কাজে আগে যেহেতু বাক স্বাধীনতার পথে নানা রকম প্রতিবন্ধক ছিল, আগে যখন ফোন আসতো যে অমুককে টকশোতে আনা যাবে না, অমুক খবর ছাপা যাবে না, এটা ছাপতে পারবেন না, আগের দিনে সাংবাদিকরা পাকিস্তান আমরা দেখেছি কখনো কোনো কালো বর্ডার দিয়ে পত্রিকা বের করতেন এবং খালি রাখতো যে আজকে আমরা এটা ছাপাতে পারলাম না। কিন্তু এখন তো আমরা মিথ্যা খবর দিয়ে এটা পরিপূরণ করি। তো সেই দিক থেকে কি বাক স্বাধীনতা কোথায় থাকলো? আমার বক্তব্য হচ্ছে বর্তমানে আমরা অনেক কিছু বলতে পারছি, কিন্তু আস্তে আস্তে এটাও কমে যাবে। এর নিয়ম হচ্ছে, যেহেতু একসময় এখন অনেকেই কিন্তু নৈরাজ্যকর কথাবার্তাও বলছে। আপনি এখন দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব তৈরি হয়েছে, এগুলো নিয়ন্ত্রিত হয় দেশের বাইরের থেকে। দেশে তাদের শাখা আছে এবং এখানে অনেক কথা বলে আমরা অনেক মজা পাচ্ছি। যা ইচ্ছা তা বলা কিন্তু নাম স্বাধীনতা নয়। এখানে স্বাধীনতার নামে স্বাধীনতার অপপ্রচারই বেশি হচ্ছে, অপপ্রয়োগই বেশি হচ্ছে আমি বলবো। তারপরেও বলবো এখন আগের তুলনায় অনেক বেশি কথা মানুষ নির্ভয়ে বলতে পারছে, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে এটা কতদিন বিরাজ করবে। অনেক ধন্যবাদ অধ্যাপক সলিমুল্লাহ খান, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে রাজনীতি অনুষ্ঠানে। দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই চলতে থাকবে রাজনীতির এই আলোচনা। দেখা হবে আগামীতে।